হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল সায়েন্সের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সিরিজটা আমরা কমপ্লিট করছিলাম, ঠিক আছে, তার একটা অ্যানাদার ক্লাস আমরা নিয়ে এসেছি আজকে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন দেখো, আজকের প্রথম প্রশ্ন কি বলেছে যে মহাকর্ষীয় স্থিতিশক্তির সূত্র কী। সবার প্রথম তোমাদেরকে জানতে হবে এই মহাকর্ষীয় স্থিতিশক্তি মানে কি। দেখো, মহাকর্ষীয় স্থিতিশক্তি মানে কিন্তু হয়ে যাচ্ছে গ্র্যাভিটেশনাল, ঠিক আছে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিকে আমরা পিই দিয়ে প্রকাশ করে থাকি। তো এই যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি আছে, তো এর সূত্র কি হয়ে থাকে মনে রাখবে, এর সূত্র কিন্তু হয়ে থাকে ইউ ইকুয়ালস টু mgh, ঠিক আছে, এটাই কিন্তু হয়ে থাকে মহাকর্ষীয় স্থিতিশক্তির সূত্র। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে যে ল্যাকটিক অ্যাসিড সবথেকে সহজে গ্লুকোজিনে রূপান্তরিত হয় যেইখানে, সেই অঙ্গটি কোনটা, মানে আমাদের শরীরের কোথায় ল্যাকটিক অ্যাসিড থেকে, ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিড থেকে কি রূপান্তরিত হয়, ল্যাকটিক অ্যাসিড থেকে কিন্তু যে তোমার গ্লুকাজিন আছে সেই গ্লুকাজিনে রূপান্তরিত হয়ে যায়। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের যে যকৃৎ বা লিভার আছে সেইখানে কি হয়, সেইখানে কিন্তু তোমার ল্যাকটিক অ্যাসিড থেকে গ্লুকাজিনে পরিবর্তন হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 3 নম্বর কোশ্চেন যে 1 কুলাম পার 1 সেকেন্ড সমান সমান কী হয়ে থাকে। তো মনে রাখবে 1 কুলাম পার সেকেন্ড সমান সমান কী হয়ে থাকে, 1 কুলাম পার সেকেন্ড সমান সমান কিন্তু হয়ে থাকে 1 ভোল্ট। 1 ভোল্টকে কিন্তু আমরা বলে থাকি 1 কুলাম পার সেকেন্ড। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 4 নম্বর কোশ্চেন যে গড় ক্ষমতা হলো ড্যাশের সমান। গড় ক্ষমতা মানে কি, দেখো এখানে কিন্তু তোমাকে বলতে চেয়েছে যে গড় ক্ষমতা মানে কি। আসলে গড় ক্ষমতা মানে কি, দেখো ক্ষমতা মানে কি, ক্ষমতা মানে আমরা কিন্তু সকলেই জানি ক্ষমতা মানে কিন্তু হয়ে যাচ্ছে তোমার পাওয়ার। তো পাওয়ার ইকুয়ালস টু কী হয়ে থাকে, তোমাদের রাখবে পাওয়ারকে পি দিয়ে ডিনোট করি আমরা। পাওয়ার ইকুয়ালস টু কিন্তু হয়ে থাকে ওয়ার্ক ডান, ঠিক আছে, ওয়ার্ক ডান বাই তোমার হচ্ছে টাইম। তো যদি আমরা এখানে দেখি তাহলে ওয়ার্ক ডান মানে আমরা কি বলতে পারি, ওয়ার্ক ডান মানে কিন্তু আমরা বলতে পারি মোট সম্পূর্ণ কাজ, ঠিক আছে, কতটুকু কাজ হয়েছে সেইটা বাই যদি আমরা টাইম করি, সময় করি, তাহলেই কিন্তু আমাদের গড় ক্ষমতা বেরিয়ে আসে। এবার আমরা অপশানগুলোকে লক্ষ্য করব। দেখো সবার প্রথমে কি বলছে, মোট খরচ শক্তি বাই মোট সময়, মোট কাজ সম্পন্ন ড্যাশ তোমার হচ্ছে পার করা দূরত্ব, সময় নেওয়া, তারপরে বাই মোট খরচ শক্তি, আর লাস্টে কি বলেছে মোট মুক্ত হওয়া শক্তি বাই মোট খরচ শক্তি। দেখো এখানে যে প্রথম অপশানটা আছে এটাই কিন্তু তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। এখানে এই যে দেখতে পাচ্ছ মোট খরচ শক্তি, এখানে জাস্ট শক্তির পরিবর্তে কাজ হবে, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের উত্তরটা সঠিক হবে, ঠিক আছে। এটা কোনো কারণে হয়তো প্রিন্টিং মিস্টেক বা এটাই হয়তো অফিসিয়াল অ্যান্সার কিতে দিয়েছে, যেহেতু কার্য আর শক্তির যে ইউনিট হয়ে থাকে সেটা কিন্তু সমান হয়ে থাকে। এটা কিন্তু তোমাদের সকলেই জানা উচিত যে কার্য আর যে তোমার শক্তি হয়ে থাকে, অর্থাৎ যে ওয়ার্ক ডান হয়ে থাকে আর যে এনার্জি হয়ে থাকে, তাদের যে ইউনিট সেটা কিন্তু সমান হয়ে থাকে, তাদের কিন্তু এসআই ইউনিট কিন্তু হয়ে থাকে জুল। সেই কারণের জন্য কিন্তু যেটাই মোট খরচ শক্তি সেটাই কিন্তু মোট খরচ কাজ আমরা বলতে পারি। তো গড় ক্ষমতা সমান সমান কী হয়ে থাকে, গড় ক্ষমতা সমান সমান কিন্তু হয়ে থাকে মোট মানে মোট কার্য, অর্থাৎ টোটাল ওয়ার্ক ডান বাই কিন্তু টাইম। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেনে যার আগে তোমাদের কাছে আমার একটা কোশ্চেন থাকবে যেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। এই যে আমরা ক্ষমতা লিখলাম, যে পাওয়ার লিখলাম, এই পাওয়ারের ইউনিটটা কি, ঠিক আছে, এই পাওয়ারের যে ইউনিট কি সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা কিন্তু তোমাদের জন্য একটা HW থাকছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 5 নম্বর কোশ্চেন যে ফুলারিন কার অ্যালোট্রপ, ঠিক আছে, ফুলারিন কার অ্যালোট্রপ। দেখো সবার প্রথমে ফুলারিন সম্পর্কে জানতে হবে। ফুলারিনের সংকেত কি হয়ে থাকে, ফুলারিনের সংকেত কিন্তু হয়ে থাকে C60কেই কিন্তু আমরা ফুলারিন বলে থাকি। তো ফুলারিন কার অ্যালোট্রপ বা কার রূপভেদ হয়ে থাকে, ঠিক আছে, অ্যালোট্রপ মানে কি, অ্যালোট্রপ মানে কিন্তু হয়ে যাচ্ছে রূপভেদ। তো মনে রাখতে হবে কার্বনের কিন্তু, ঠিক আছে, কার্বনের একটা রূপভেদ কিন্তু হয়ে যাচ্ছে এই ফুলারিন, ঠিক আছে। কার্বনের কিন্তু তোমার যে স্ফটিক, ঠিক আছে, কার্বনের 2 ধরনের তোমার হচ্ছে অ্যালোট্রপ হয়ে থাকে। একটা কিন্তু যেগুলো কঠিন বা যাদের কিন্তু ডেফিনাইট একটা শেপ থাকে, আর একটা কিন্তু যাদের কোনো রকম ডেফিনাইট শেপ থাকে না। যাদের ডেফিনাইট শেপ থাকে, ঠিক আছে, যাদের তোমার হচ্ছে ডেফিনাইট শেপ থাকে, আমি এখানে লিখে দিচ্ছি শেপ থাকে, তারপরে তোমার ধরো সাইজ থাকে, ঠিক আছে। তো এদের মধ্যে কোনগুলো পড়ে মনে রাখবে, এদের মধ্যে কিন্তু ডায়মন্ড পড়ে, ঠিক আছে, অর্থাৎ তোমার হচ্ছে হিরে পড়ে, আর কিন্তু এখানে ফুলারিন পড়ে। তো এর মধ্যে কিন্তু ফুলারিন আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তো কার্বনের একটা অ্যালোট্রপ কিন্তু হয়ে যাচ্ছে এই ফুলারিন। নেক্সট কোশ্চেন
কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 6 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, যে ডাল্টনের পারমাণবিক তত্ত্ব এর জন্য একটি ব্যাখ্যা প্রদান করেছেন। মানে ডাল্টনের এই যে পারমাণবিক তত্ত্বটা আছে, ডাল্টনের যে অ্যাটমিক থিওরিটা আছে, সেটা কিসের জন্য তোমার হচ্ছে আমাদেরকে ব্যাখ্যা দিয়েছিল সেটা কিন্তু জিজ্ঞাসা করেছে। কি বলেছে দেখো, রাসায়নিক সংমিশ্রণ এবং নির্দিষ্ট অনুপাতের নীতি, নির্দিষ্ট অনুপাত এবং রাসায়নিক সংমিশ্রণ, ভর সংরক্ষণ এবং নির্দিষ্ট অনুপাতের নীতি, ভর সংরক্ষণ এবং রাসায়নিক সংমিশ্রণ। তো সঠিক অ্যান্সার কী হবে দেখো, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে অপশান সি আছে, যেটা যে ভর সংরক্ষণ আর নির্দিষ্ট অনুপাতের নীতি। ডাল্টন তার যে পারমাণবিক তত্ত্ব বা অ্যাটমিক থিওরিতে কি বলেছিল, যে মৌলগুলো যখন রিয়াকশান করছে তার আগে তাদের যে তোমার হচ্ছে মাস থাকছে, রিয়াকশানের পরেও কিন্তু তাদের সেই একই মাস থাকছে, আর তারা কিন্তু একটা নির্দিষ্ট রেশিওতে নিজেদের মধ্যে রিয়াকশান করে। এটাকেই কিন্তু ডাল্টনের পারমাণবিক তত্ত্ব বলা হয়। এইবার তোমাদের কাছে একটা এইচডব্লিউ থাকবে, যে ডাল্টনের এই যে পারমাণবিক তত্ত্ব আছে এটা কত সালে প্রকাশ পায়, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 7 নম্বর কোশ্চেন কি বলেছে, যে নিচের কোন অধাতব বস্তুটি বাতাসের সংস্পর্শে এলে জ্বলে ওঠে। বলেছে কোন অধাতব পদার্থটি যদি বাতাসের সংস্পর্শে চলে আসে তাহলে কিন্তু সেটা জ্বলে ওঠে। তো দেখো ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। কী কী দিয়েছে, সালফার দিয়েছে, ইউরেনিয়াম দিয়েছে, ফসফরাস দিয়েছে আর নাইট্রোজেন দিয়েছে। সবার প্রথমে ইউরেনিয়ামকে বাদ দাও, তার কারণ কি, ইউরেনিয়াম কিন্তু একটা ধাতব পদার্থ, তাই ইউরেনিয়ামকে কিন্তু বাদ দিতে হবে। এবার দেখো সালফার, ফসফরাস আর নাইট্রোজেনের মধ্যে কিন্তু আমাদের অ্যান্সার করতে হবে। তো মনে রাখবে ফসফরাস কিন্তু হয়ে যাচ্ছে এমন একটা অধাতব পদার্থ যেটা কি হয়, যেটা কিন্তু বাতাসের সংস্পর্শে আসলেই জ্বলে ওঠে। ঠিক আছে, মানে বাতাসের সংস্পর্শে যে ওটা আসবে সেই কিন্তু ওটা জ্বলে উঠবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 8 নম্বর কোশ্চেন, নিলয়ের বা ভেন্ট্রিকেলের প্রাচীর অলিন্দের তুলনায় কেমন হয়। দেখো আমরা যদি আমাদের হাড়টাকে এখানে তোমার হচ্ছে আগার চেষ্টা করি, মোটামুটিভাবে আমাদের হাড়টা কিন্তু এরকম হয়ে থাকে। ঠিক আছে, এরকম কিন্তু হাড়টা হয়ে থাকে। দেখো আমাদের যে হার্টে কিন্তু মোট 4টে প্রকোষ্ঠ থাকে। দেখো এটাকে কি বলে, এটাকে কিন্তু বলে তোমার হচ্ছে বাম অলিন্দ। ঠিক আছে, এটাকে কি বলে, এটাকে কিন্তু বলে তোমার হচ্ছে ডান অলিন্দ। ঠিক আছে, এটাকে কি বলে, দেখো এটা কিন্তু ডান অলিন্দ বলে। ঠিক আছে, এটাকে কি বলে, এটাকে কিন্তু বলে তোমার হচ্ছে বাম অলিন্দ। নিচেরটাকে কি বলে, নিচেরটাকে কিন্তু তোমার বলে হচ্ছে ডান নিলয়, আর এটাকে কিন্তু বলে কি, এটাকে কিন্তু বলে তোমার হচ্ছে বাম নিলয়। দেখো কি বলেছে এখানে, এই ওপরেরগুলোকে কি বলে, ওপরেরগুলোকে কিন্তু অলিন্দ বলে, আর নিচেরটাকে কি বলে, নিচেরটাকে কিন্তু তোমার হচ্ছে নিলয় বলা হয়। ঠিক আছে, নিলয় বলা হয়। এইবার কি কোশ্চেনটা করেছে, যে নিলয়ের প্রাচীর অলিন্দের প্রাচীরের তুলনায়, মানে এই যে নিলয়ের অংশটা আছে এর যে প্রাচীর আছে সেটা অলিন্দের তুলনায় বেশি পুরু হয় নাকি পাতলা হয় নাকি তোমার ছোট হয় বা মোটা বা ঘন হয়। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে আমাদের যে নিলয় আছে আমাদের হৃৎপিণ্ডের, সেই নিলয়ের যে প্রাচীর সেটা কিন্তু অলিন্দের প্রাচীরের তুলনায় অনেক বেশি মোটা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকে 10 নম্বর কোশ্চেন, একটা অঙ্ক দিয়েছে, যে কোনো বস্তু 8 সেকেন্ডে 15 মিটার দূরত্ব যায় এবং অন্য বস্তুটি 12 সেকেন্ডে 25 মিটার দূরত্ব যায়, তাহলে তাদের গড় দ্রুতি কত বা গতির তোমার হচ্ছে গড় কত। মানে এখানে কিন্তু তোমার এক কথায় কী বের করতে দিয়েছে, এখানে কিন্তু তোমার এক কথায় যে এভারেজ স্পিড আছে সেটা কিন্তু বের করতে দিয়েছে। এভারেজ স্পিড বের করতে গেলে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে যে টোটাল ডিস্টেন্স আছে, অর্থাৎ টোটাল ডিস্টেন্স, যেটাকে আমি টিডি দিয়ে শো করলাম, টোটাল ডিস্টেন্সকে কী করতে হবে না, টোটাল ডিস্টেন্সকে কিন্তু টোটাল টাইম টিটি দিয়ে ভাগ করতে হবে। তো আমরা দেখি আমাদের এখানে টোটাল ডিস্টেন্স কত হচ্ছে। দেখো এখানে বলেছে 15 মিটার আর এখানে কিন্তু বলেছে তোমার 25 মিটার। তো 15 আর 25 যোগ করলে আমরা কত পাবো, আমরা কিন্তু টোটাল ডিস্টেন্স পেয়ে যাচ্ছি 40 মিটার। আর এখানে টোটাল সময় কত পাচ্ছি, এখানে দেখো 8 সেকেন্ড বলেছিল আর এখানে বলেছে 12 সেকেন্ড, অর্থাৎ এখানে কিন্তু 20 সেকেন্ড আমরা পেয়ে যাচ্ছি। তো 20 দিয়ে 40কে কাটলে কত হবে, 2 মিটার পার সেকেন্ড কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এবার আমাদের অপশনের কোথায় 2 মিটার পার সেকেন্ড আছে, একদম প্রথমেই কিন্তু আছে। ঠিক আছে, 2 মিটার পার সেকেন্ড, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। দেখো নিচেও কিন্তু এক জায়গাতে আছে। ঠিক আছে, তো এখানে দেখো এটা কিন্তু তোমার হচ্ছে এটা এইখানে একটা 1 হবে। ঠিক আছে, যেটা কিন্তু এখানে পড়েনি। তো 2 মিটার পার সেকেন্ড কিন্তু সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান এটা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 11 নম্বর কোশ্চেন, যে একটি পারমাণবিক ভর ইউনিট কত হয়ে থাকে। মানে তোমার বলেছে একটি পারমাণবিক ভর ইউনিট বা 1 AMU। ঠিক আছে, এটা হবে তোমার 1। ঠিক আছে, 1 AMU এটা সমান সমান কত হয়ে থাকে সেটা কিন্তু তোমাদের কাছে জিজ্ঞাসা করেছে। তো দেখো মনে রাখবে যে 1 AMU কত হয়ে থাকে, তো মনে রাখবে 1 AMU কিন্তু সমান সমান হয়ে থাকে কোনটা, যে অপশান এ আছে, এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। যে 1.6 × 10⁻⁻27 কেজি, এটা কিন্তু যে 1 AMU আছে। ঠিক আছে, 1 AMU আছে, এটার কিন্তু মেজারমেন্ট করে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 12 নম্বর কোশ্চেন,
কোশ্চেন যে C12H22O11 হলো কোন পদার্থের রাসায়নিক সূত্র, মানে এই যে তুমি নিম্নলিখিত যে 4টে পদার্থ দেখতে পাচ্ছ গ্যালাক্টোজ, ল্যাকটোজ, গ্লুকোজ আর ফ্রুক্টোজ, এর ভেতর থেকে তোমার হচ্ছে যে এই যে সূত্রটা, মানে এই যে 4টে অপশান দেখতে পাচ্ছ এর মধ্যে থেকে তোমার হচ্ছে C6 তারপরে H22 আর O12 এটা কার সূত্র? তো মনে রাখবে এটা কিন্তু গ্লুকোজের ফর্মুলা, ঠিক আছে। কি এটা কিন্তু তোমার গ্লুকোজের ফর্মুলা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 13 নম্বর কোশ্চেন যে ড্যাশ উদ্ভিদের একটি উদ্ভিজ্জ, ঠিক আছে, অংশ ক্রমবর্ধমান অংশ নয়, মানে কোনটা তোমার উদ্ভিদের ক্রমবর্ধমান অংশ নয়, যেটা কিন্তু তোমার বাড়ে না, ঠিক আছে, সামনের দিকে কিন্তু বাড়ে না। তো দেখো কাণ্ড বলেছে, পাতা বলেছে, তারপরে কি বলেছে, ফল বলেছে আর শিকড় বলেছে। দেখো ফল কিন্তু তোমার সাইজে বড় হতে পারে, প্রথমে হয়তো ছোট থেকে বড় হতে পারে, কিন্তু এটা কিন্তু উদ্ভিদের কোনো ক্রমবর্ধমান অংশ নয়, ঠিক আছে, ক্রমবর্ধমান কিন্তু কোনো অংশ নয় ফল। তাই সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ফল, কারণ ফল কিন্তু উদ্ভিদের কোনো রকম কোনো ক্রমবর্ধমান অংশ নয়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে যে ড্যাশ হলো একটি বিশুদ্ধ পদার্থ, এর মধ্যে থেকে কোনটা একটা বিশুদ্ধ পদার্থ? দুধ, তারপরে চিনি দ্রবণ, তারপরে বাতাস, তারপরে মিথেন। তো সঠিক অ্যান্সার কী হবে? মনে রাখবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বাতাস, ঠিক আছে, বা এয়ার কিন্তু হচ্ছে একটা বিশুদ্ধ পদার্থ, ঠিক আছে, এয়ার কিন্তু একটা বিশুদ্ধ পদার্থ। যদিও কিন্তু বর্তমানে আমাদের এয়ারে কিন্তু প্রচুর পলিউশন হয়ে গেছে, কিন্তু সেই অর্থে ধরতে গেলে আমাদের কিন্তু এখানে বলতে পারি আমরা বাতাস হচ্ছে সবথেকে বিশুদ্ধ পদার্থ, কারণ বাতাসের মধ্যে অক্সিজেন থাকে, যেটা কিন্তু নিয়ে আমরা বেঁচে আছি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 15 নম্বর কোশ্চেন যে কোন প্রাকৃতিক ঘটনার জন্য মেঘের রং সাদা দেখায়, ঠিক আছে। তো মেঘের রং সাদা কেন দেখায়, এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা তোমাদেরকে আমি বহুবার করিয়েছি। এই যে কোশ্চেনটা, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে এর উত্তরটা কী হবে। দেখো আলোর যে চ্যাপ্টারটা, সেখান থেকে কিন্তু তোমাদেরকে আমি মোটামুটিভাবে যে প্রতিফলন, তারপরে বিক্ষেপণ, প্রতিসরণ, বিচ্ছুরণ, এগুলো কিন্তু আগের যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো যারা দেখেছো তারা কিন্তু জানো, এগুলো কিন্তু মোটামুটি তোমাদেরকে একটা আইডিয়া, একটা কনসেপ্ট দিয়েছি। তো সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে তোমরা কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা আমাকে এইচডাব্লিউতে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 16 নম্বর কোশ্চেন যে কোন পিএইচ এ দাঁতের ক্ষয় হয়, মানে আমাদের যে দাঁত থাকে, ঠিক আছে, টুথ ডিকে, দাঁতের ক্ষয় মানে কি? দাঁতের ক্ষয় মানে কিন্তু হয়ে যাচ্ছে টুথ ডিকে, অর্থাৎ দাঁত ক্ষয়ে যাওয়া। তো এটা পিএইচের মান কত হলে এটা হয়? পিএইচের মান যখন তোমার 5.5 থেকে 6.5 হয়, পিএইচের মান যখন 8 থেকে 9 হয়, পিএইচের মান যখন 5.5-এর থেকে কম হয়, আর পিএইচের মান যখন 6.5 থেকে 7.5 হয়। দেখো আমাদের যে টুথ ডিকে বা দাঁতের ক্ষয় হয়, এটা কিন্তু হয়ে যায় আমাদের মুখের ভেতরে যে অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে। আর তোমরা কিন্তু সকলেই জানো যখন অ্যাসিডের পরিমাণ বাড়বে তখন কিন্তু পিএইচের ভ্যালু কমবে। তাই সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 5.5-এর থেকে কম যখন আমাদের মুখের মধ্যে পিএইচ ভ্যালু হয়ে যায়, তখন কিন্তু আমাদের দাঁতগুলো আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 17তম কোশ্চেন যে বিভব পার্থক্য ও তড়িৎ এর মধ্যে সম্পর্ক কে আবিষ্কার করেন, ঠিক আছে। এক কথায় তোমরা যদি দেখো বিভব পার্থক্যকে কি বলে? বিভব পার্থক্য কিন্তু আমরা ভি দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। এটাকে কি বলে? এটাকে কিন্তু বলা হয় তোমার হচ্ছে বিভব পার্থক্য, এখানে আমি লিখেও দিচ্ছি তোমাদের জন্য। আর দেখো তড়িৎ মানে তোমার বলতে পারি আমরা তড়িৎ প্রবাহকে আমরা কি দিয়ে প্রকাশ করি? তড়িৎ প্রবাহকে কিন্তু আমরা আই দিয়ে প্রকাশ করে থাকি। এটাকে আমি লিখতে পারি তড়িৎ প্রবাহ। আর তোমার হচ্ছে আর দিয়ে আমরা কি বুঝি? আর দিয়ে কিন্তু আমরা রোধ বা রেজিস্ট্যান্সকে বুঝি। তো এর কিন্তু একটা ফর্মুলা আছে যে ভি ইকুয়ালস টু আই আর, ঠিক আছে। এই ফর্মুলাটা কিন্তু মোটামুটি তোমরা সকলেই জানো। তো এই যে ফর্মুলাটা, এটা কে প্রদান করেছিল? তো মনে রাখতে হবে এটা কিন্তু ওহম, ঠিক আছে, ওহম কিন্তু প্রদান করেছিল। এটাকে কিন্তু ওহমের সূত্র বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখো আজকের 18তম কোশ্চেন যে মুক্ত পতনের সময়ে কোনো একটি বস্তুর অবস্থা কেমন থাকে? বিশ্রামরত, কৃতকার্য সম্পন্ন, গতিশীল এবং ওজনহীন। মনে রাখবে যখন কোনো একটা বস্তু কি থাকে, কোনো একটা বস্তু তোমার হচ্ছে মুক্ত পতন হয়, মানে কোনো একটা বস্তু যখন ফ্রিলি ফল হয় তখন সে কেমন হয়? তখন কিন্তু সে সম্পূর্ণ ওজনহীন হয়ে থাকে, ঠিক আছে, সম্পূর্ণ কিন্তু ওজনহীন হয়, ঠিক আছে। অনেকে বলতে পারো যে ভরহীন কেন হয় না? আমরা তো জানি ভরহীন হবে। দেখো ভরহীন কোনো পদার্থ হতে পারে না, কারণ কি ভর কিন্তু সবসময় কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে, ভর কিন্তু সবসময় কনস্ট্যান্ট থাকে, ভর কিন্তু কোনো অবস্থাতেই চেঞ্জ
হয় না, কারণ তুমি যদি কোনো একটা 60 কেজি ওজনের ব্যক্তিকে তোমার হচ্ছে পৃথিবী থেকে চাঁদে নিয়ে যাও তাহলেও কিন্তু তার ওজন 60 কেজিই থাকবে। কিন্তু তুমি যদি কোনো একটা 60 কেজি তোমার হচ্ছে মনে করো 60 নিউটন কোনো একজন ব্যক্তিকে তুমি হচ্ছে চাঁদে নিয়ে গেলে, সেক্ষেত্রে কিন্তু তার ওজন 16 হয়ে তোমার হচ্ছে 1/10 হয়ে যাবে, বা তোমার কিন্তু 10 নিউটন হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 19তম কোশ্চেন, যে অক্সিজেন ব্যবহার করে পাইরুভেটের ভাঙন কোথায় হয়? মানে আমাদের বডিতে পাইরুভেটের ভাঙন কোথায় হয়ে থাকে? লাইসোজোমে, মাইটোকন্ড্রিয়াতে। শূন্যস্থান মানে কি, দেখো এখানে শূন্যস্থান মানে কিন্তু ভ্যাকিওল, শূন্যস্থান মানে কিন্তু এখানে ভ্যাকিওল হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের বডিতে পাইরুভেটের ভাঙন কোথায় হয়ে থাকে? তো মনে রাখবে আমাদের বডির মধ্যে কিন্তু যে পাইরুভেট আছে সেই পাইরুভেটের ভাঙন কিন্তু মাইটোকন্ড্রিয়াতে হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 20তম তথা আজকের লাস্ট কোশ্চেন, যে চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীর তুলনায় ড্যাশ হয়। ঠিক আছে, মনে করো আমাদের এখানে কোনো একটা বস্তুর ওজন কত আছে, কোনো একটা বস্তুর ওজন মনে করো আছে 60 নিউটন। তো চাঁদে গেলে সেটা কত হবে? চাঁদে গেলে কিন্তু 16 হয়ে যাবে। তো 16 করলে আমরা কত পাবো? 16 করলে কিন্তু আমরা পেয়ে যাব 10 নিউটন। তো আশা করি বুঝতে পেরেছো। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো। এভাবেই কিন্তু আমাদের চ্যানেলে আপ টু গ্রুপ ডি এক্সাম হওয়া পর্যন্ত সায়েন্সের ওপরে রেগুলার বেসিসে কিন্তু ক্লাস দেওয়া হচ্ছে, ঠিক আছে। যেহেতু এনটিপিসি পরীক্ষা এখন সামনে তোমাদের আছে, ওই কারণের জন্য কিন্তু ফোকাসটা এনটিপিসির ওপরে রেখেছি। গ্রুপ ডির ক্লাসটা কিন্তু একটু কম আসছে, কিন্তু নেক্সট উইক থেকে কিন্তু তোমার মোটামুটিভাবে দুটোই কিন্তু ব্যালেন্সভাবেই ক্লাস আসবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।